আজকে হচ্ছে ক্লাস। তোমরা কি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছো? আই এম লেট। তোমাদের আগে ক্লাস হয়েছে? আচ্ছা, আজকে হচ্ছে ক্যাপিটালাইজেশন না? সো ক্যাপিটাল লেটার আমরা কোথায় কোথায় ব্যবহার করি? নাম্বার 1, প্রপার নাউন। সেটা যে পজিশনেই থাক, সেন্টেন্সের ভিতরে থাকলেও প্রপার নাউন। ব্যক্তির নাম, তো বলেই দিছি প্রপার নাউন, তার মানে আর কোনো নাউন না। প্রপার নাউন হলে সেটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এখন বস্তুর নাম যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে সেটা প্রপার নাউনই হবে। বোঝা গেছে? তাহলে প্রপার নাউন হবে ক্যাপিটাল লেটার। নাম্বার 2, বিগিনিং ওয়ার্ড অফ এ সেন্টেন্স। তার মানে একটা শুরুতেই যদি একটা শব্দ থাকে তাহলে সেই শব্দটা যেটা দিয়েই হোক না কেন সেটা বড় হাতের হবে। ঠিক আছে? বিগিনিং ওয়ার্ড। আই একা বসলে, যে পজিশনেই থাক সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। আই একা বসলে বাক্যের যে পজিশনেই থাক সে ক্যাপিটাল হবে। এখন আই দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি করি, সেই ওয়ার্ডটা যদি প্রপার নাউন হয় ক্যাপিটাল লেটার হবে, অন্য কোনো শব্দ হলে সে স্মল লেটার হবে। মনে থাকবে? আচ্ছা, আই একা বসলে ক্যাপিটাল লেটার হবে। তারপরে হচ্ছে abbreviation or acronyms। সংক্ষিপ্ত যে কোনো একটা বড় জিনিসকে যখন আমরা সংক্ষিপ্ত করে নাম দেই তখন সেটা ক্যাপিটাল লেটার হবে। যেমন BBA, MBA ইত্যাদি ইত্যাদি। যেকোনো দেশের নামই হচ্ছে প্রপার নাউন। তারপরে প্রপার নাউনের প্রত্যেকটি শব্দ ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউনের প্রত্যেকটি শব্দ, ঠিক আছে? যেমন আমরা বলি আমার নাম হচ্ছে গিয়ে MD শাখাওয়াত হোসাইন। 3টা শব্দ আছে, 3টাই ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে টোটালটাই প্রপার নাউন। এটার প্রত্যেকটা, এটার ভিতরে যে প্রত্যেকটা শব্দ, এই প্রত্যেকটা শব্দ কি দিয়ে শুরু হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের আর একটা নিয়ম। তারপরে হচ্ছে যে সিটি, দেশ, মহাদেশ, প্রসিদ্ধ স্থান, এগুলো সব হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? প্রসিদ্ধ স্থান, তারপর হচ্ছে গিয়ে প্রসিদ্ধ বই, প্রসিদ্ধ স্থান, বই, বস্তু, প্রসিদ্ধ যে কোনো জিনিস যেটা হয়তো ছোট কিন্তু তার পরিচিতি অনেক বড়, ঠিক আছে? আমরা নর্মালি টাউনের নামগুলো অনেক সময় ছোট লিখি,
কিসের নামগুলো? টাউনের নামগুলো অনেক সময় ছোট লিখি, কিন্তু কিন্তু সেই ছোট স্থানটা যদি কোনো কারণে অনেক পরিচিতি হয়ে যায়, যেমন কুমিল্লার ময়নামতি স্থানটা খুব ছোট কিন্তু খুব প্রসিদ্ধ, নামটা সবাই চেনে, তাহলে ময়নামতি নামটা আমরা কখনো ছোট হাতে দিয়ে লিখতে পারবো না। মহাস্থানগড় বগুড়ার, এটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, এটা কখনো ছোট, স্থানটা ছোট, খুবই অল্প পরিসর, কিন্তু এইটার কি প্রসিদ্ধিটা অনেক বড়। এরকম যা যা আছে আর কি, ছোট ছোট যেসব স্থান কিন্তু যার প্রসিদ্ধিটা বিশ্বব্যাপী, সেগুলোকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। বোঝা গেছে? আর এছাড়া রিডিং পড়তে গেলে অনেক সময় আমরা বিভিন্ন অর্গানাইজেশনের নাম পাই, কোম্পানির নাম পাই, এগুলো সবই প্রপার নাউন, সবই ক্যাপিটাল লেটার। কোম্পানির নাম যদি 3টা ওয়ার্ড দিয়ে হয়, 4টা ওয়ার্ড দিয়ে হয়, প্রত্যেকটা ওয়ার্ডই হবে ক্যাপিটাল লেটার। বুঝতে পেরেছ? ওকে, এবার আসো বইতে। এটা আমি আমার মতো করে যে নিয়মগুলো আছে সেগুলো পড়ালাম, আমরা একটু বইতে দেখি যে এক্সেপশনাল আর কোনো নিয়ম আছে কিনা। তোমরা কি পড়ছিলাম যে ইয়েগুলো, পাংচুয়েশন মার্কের লিস্টগুলো? আচ্ছা, এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো চিঠি লিখি, তখন আমরা যখন কাউকে সম্বোধন করি কোনো নামে, তখন সেটা মিস্টার বলি না, MR বা মিসেস বলি না, আমরা কোনো সম্বোধন যখন আমরা করি তখন সেটা দিয়ে কি দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। গ্রহ নক্ষত্র যা আছে সব হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। সিজন, যে কোনো ঋতু, কি ঋতুই। আমি চিন্তা করছিলাম তুমি আর কি কি খুঁজে পাও। সিজন মানে তো ঋতুই। যে কোনো ধরনের সিজন, বাংলাদেশে 6টা সিজনের নামকরণ করা হয়, যদিও এখন লিটারালি 6টা পাওয়া যায় না। তো এই 6টা সিজনই হচ্ছে গিয়ে তুমি ক্যাপিটালটা দিয়ে লিখতে হবে। যেমন কি কি? সামার, তারপরে হচ্ছে গিয়ে অটাম, তারপরে ফল, এই 3টা পরপর। যদিও ফল আর অটাম এখন এক হয়ে গেছে, শরৎ আর হেমন্ত এক হয়ে গেছে এখন আর শরৎ আর হেমন্ত আলাদা করে বোঝা যায় না। তাহলে সামারের পর হচ্ছে কি রেইনি, সামারের পর হচ্ছে রেইনি, তারপরে অটাম, তারপরে ফল, তারপরে উইন্টার, স্প্রিং, এই 6টা। স্প্রিং শেষ হয়ে সামার শুরু হয়। এখন তুমি সামার পাবা ফুল, সামার ফুল হয়ে গেছে, উইন্টার একবারে কমে গেছে, উইন্টার কমে স্প্রিং অল্প আছে আর কি, 15 দিনের, 3 মাসের গ্যাপ, এক একটা 2 মাসের গ্যাপ, কিন্তু হয়ে গেছে 15 দিনের গ্যাপ। ওই যে ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়া পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। আগে বোঝা যেত কখন শৈত্যপ্রবাহ হবে, কি হবে না হবে। তুমি কালকে গরমে সিদ্ধ হয়ে গেছে, আজকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। তাহলে উল্টাপাল্টা না পুরো আবহাওয়া, কোনো কিছু প্রেডিক্ট করার সুযোগ নেই কি হইতে যাচ্ছে। আমার হচ্ছে আরেক সমস্যা, অ্যালার্জিক সমস্যা। এই যে তাপমাত্রা একটু ডান থেকে বাম হলেই মানে আমার সাথে সাথে হাঁচি কাশি এগুলো শুরু হয়ে যায়। যা দেয়া আছে তা তুমি 2 মিনিট পড়লে সব পারবা, একবার সহজ।
জানো, এখন হয়তো যে দু একটা জানো না সেটা পড়তে হবে আর কি, এটাই হচ্ছে বিষয়। তবে তারপরে তোমাদের মধ্যে অনেকে দেখিয়ে যে আই ছোট হাতের লেখো, মাঝখানে যখন লেখো, আই যখন একা লেখো, সিঙ্গেল যখন লেখো তখন দেখি ছোট হাতের লেখো। আচ্ছা যাই হোক, আমি শুরু থেকে তোমাদেরকে কি কি পড়াইছি সেটা নিয়ে একটু রিভিউ করি। ক্যাপিটাল লেটার তো আমরা জানলামই। প্রথমে আমরা জোর দিয়েছি হচ্ছে এই কোর্সে আমাদের মেইন ফোকাস ছিল হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকারভেদ আমি তোমাদেরকে দিয়েছি, উইথ তার উপরে কিছু আমাদের ওয়েবসাইট আর্টিকেলও লিঙ্ক করেছি। তার মধ্যে পার্টস অফ স্পিচ ছিল 8 প্রকার। সেই 8 প্রকারকে আমরা দুটো মেইন গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে গিয়ে কন্টেন্ট ওয়ার্ড আর একটা হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড ছিল 4টা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। আর স্ট্রাকচার ওয়ার্ড ছিল 4টা, প্রিপোজিশন, প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন। ওইটার উপরে ভিত্তি করে পরবর্তীতে আমরা নাউন, প্রোনাউন এগুলো পড়েছি। তার মধ্যে নাউন যেটা পড়েছি সেটা আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়ালস। তার মধ্যে প্রপার, কমন এবং কালেকটিভ নাউন আসলে একই জিনিস, এক এক সময় এক একটা গ্রুপের আন্ডারে পড়ে যায়। যেমন তোমার নামটা হচ্ছে প্রপার নাউন, তোমার পরিচয় হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে গিয়ে কমন নাউন, আর তুমি এই যে কোন ব্যাচের ছাত্র, ব্যাচ 13, এটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মোটামুটি 7-8 প্রকার আছে, 8 প্রকার আছে। তো এই 8 প্রকারের মধ্যে আমরা খুব বেশি জোর দিয়ে পড়েছি হচ্ছে গিয়ে তোমার রিলেটিভ প্রোনাউন, WH ওয়ার্ড প্রোনাউন, রিফ্লেক্সিভ, রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল হচ্ছে একে অপরের সাথে যেটা বোঝায়, ইচ আদার, ওয়ান অ্যান্ড আদার। আর রিফ্লেক্সিভ হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত করে যে প্রোনাউনগুলো যুক্ত হয়, সেটা হচ্ছে প্লুরাল হয়ে সেলফ। ভার্বের উপরে 2টো ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে আবার ভয়েস আর টেন্সও ক্লিয়ার করে দিয়েছি। ভার্বটাকে মেইনলি ডিফাইন করা হয়েছে 2 ভাগে, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, ফাইনাইট ভার্ব হচ্ছে 2 প্রকার। ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে প্রিন্সিপাল এবং অক্সিলারি, আর নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। ওইখানে কিছু নোট দিয়েছিলাম। নন ফাইনাইট ভার্ব নতুন কোনো ভার্ব না, মূলত ফাইনাইট ভার্বেরই পরিবর্তিত রূপ মাত্র। অর্থাৎ আমরা যত ভার্ব শিখি সব হচ্ছে কি ফাইনাইট ভার্বেরই পরিবর্তিত রূপ। একটা ফাইনাইট ভার্বকে সর্বোচ্চ 9 ভাবে পরিবর্তন করা যায়, মনে আছে? V1, V2, VS, Being, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, 2 + V1 ফর্ম। এইভাবে 9 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা মূলত এই 9 ভাগেগুলো পাই হচ্ছে মেনলি উইক ফর্মের ক্ষেত্রে। স্ট্রং ভার্বের ক্ষেত্রে এই 9টা পাই না, স্ট্রং ভার্বের ক্ষেত্রে পাই 6টা। 6টা পাই। ইট, at, eaten, it's, eating, to eat। স্ট্রং ভার্বের ক্ষেত্রে পাওয়া যায় 6টা, আর উইক ভার্বের ক্ষেত্রে পাওয়া যায়, উইক ভার্বও সব পাওয়া যায় না। যেমন মানে ওয়ার্ডের একটু রিলেটিভ হইতে পারে, মানে পুরোটাই মিলে না, অনেক সার্চিং করতে হয় স্যার এটা একটা। আচ্ছা, এরপরে ভার্বে পড়াতে গিয়ে আমরা পড়েছি হচ্ছে টেন্স। টেন্সকে বলেছিলাম উল্টা দিক থেকে চিনতে হবে। টেন্সের মূল ফর্ম হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হলে কন্টিনিউয়াস টেন্স, ভার্বের থার্ড ফর্ম হলে পারফেক্ট টেন্স। আর অক্সিলারি ভার্বগুলো কি করে, সেটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার সেটাকে ইন্ডিকেট করে। আর পারফেক্ট আর কন্টিনিউয়াসকে একসঙ্গে আমরা পাই ভিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই 3টা বাদ দিলে যে টেন্সটা পাই সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? তো এই ছিল টেন্স। টেন্সকে উল্টাভাবে চিন্তা হয়, আগে যদি আমরা যে ভার্বটাকে, শেষের ভার্বটাকে যে ভার্ব পাবো সেটা কন্টিনিউয়াস পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস সেটা প্রকাশ করবে। তারপর আগের ভার্বটা হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার সেটা প্রকাশ করবে। ওই চ্যাপ্টারেই, ওই ভার্বের চ্যাপ্টারে তোমাদেরকে আবার দেখিয়েছিলাম হচ্ছে ভয়েস। এর মধ্যে ভয়েসের একটা মাত্র ফর্মই ছিল B + V3। প্রত্যেকটা টেন্সকে তুমি কিভাবে B + V3-তে রূপান্তরিত করতে পারবা সেটার উপরে আমি ওই সময় লেকচার দিয়েছিলাম। আইএনজি ফর্মটা চলে যায় বির উপরে, আর মূল ভার্বটা থার্ড ফর্ম হয়ে যায়, আর অক্সিলারি ভার্বটা সামনে বসে যায়। একবারে সহজ সূত্র। আমরা 12 প্রকার টেন্সের মধ্যে সব টেন্সের প্যাসিভ ফর্ম পাই না, আমরা অনলি 9টার প্যাসিভ ফর্ম পাই, বাকি 3টার পাই না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের
পাই না। মোডালসের সবগুলোরই পাই। মোডালস সহজ, শুধু মোডালস ভার্বের সাথে বি প্লাস ভি থ্রি লাগিয়ে দিলেই, যেমন ক্যান ডু ক্যান বি ডান, মে ডু মে বি ডান, শেষ। ওটার প্যাসিভ করা এত কঠিন বিষয় না। বাংলা একটু অর্থগত পার্থক্য আছে, সেটা কি? বাংলা অর্থগত পার্থক্য হচ্ছে যে করি করা হয়, করতে পারি করা হতে পারে, এরকম এক ধরনের মিনিং দেয়। সাধু ভাষা কই পাও? বাংলা এখন সাধু তো নাই, চলিত যেটা আছে এটাও তো হাইব্রিড হয়ে গেছে, ইংরেজির সাথে মিক্স হয়ে। এই যে আমি বললাম মাত্র ইংরেজির সাথে মিক্স হয়ে, মিক্স শব্দটা কি? ইংলিশ শব্দ ঢুকে গেছে বাংলার ভিতরে। হ্যাঁ, মিশ্রণ বললে বাংলা হতো, কিন্তু আমি কি মিশ্রণ বলছি? সুতরাং এখন আর বাংলা ভাষার চলিত রূপটাও নাই আসলে। বাংলা ভাষা একেবারে সাধু তো প্রশ্নই আসে না। তুমি এখন আর ওই যে ঠিক আছে যাইতে থাকবে, যাইতে থাকিবে, এগুলো এখন আর সেই ফর্ম নাই। আর ওইভাবে বাংলা দিয়ে ডিফাইন করা যাবেও না, কারণ এক এক অঞ্চলের এক এক রকমের কথা। যেমন নরসিংদীর আমার এক ছাত্র আছে, ও বলতো, ওর মনোহরদি বাড়ি, ওর আমি কাজটা করাম, মিনিং দিত কি আমি কাজটা করাম। তো বাংলায় হচ্ছে মূল মিনিংটা বোঝাচ্ছে আমি কাজটা করব। এখন তুমি যদি ব দিয়ে ফিউচারকে ইন্ডিকেট করতে চাও, ওই করামের মধ্যে ব কই পাবা? এবার আসি তোমার অঞ্চলের ভাষায়, আই কইছি। নোয়াখালী, ফেনী, চাঁদপুরের কিছু জায়গা সবই সেম টাইপের ল্যাঙ্গুয়েজে কথা বলে, একটু টোন আর অ্যাকসেন্টের একটু এদিক সেদিক আছে। আচ্ছা, তাহলে এইখানে এটা হচ্ছে কি করেছি, আমি কি করেছি। তাহলে এই যে আমি কি করেছি এটাকে বলছে কিচ্ছি। তাহলে এখন কিচ্ছির সাথে তুমি এখন বাংলা মানে ওই শেষ বাক্যের সাথে তুমি কি মিলে করতে পারবা? তাহলে ভাবটাকে ট্রান্সলেট করতে হবে, ওয়ার্ডকে না। ওয়ার্ডকে ট্রান্সলেট করলে পারবো না, কারণ ওয়ার্ড এক এক অঞ্চলে এক এক রকমের মিনিং দেয়। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? তো এই কারণে ওই বাংলা যে সাধুচলিত এটা সেটা এগুলো নিয়ে এখন চিন্তা করার সময় নেই আমাদের। আমরা আসলে এখন আছি হাইব্রিড বাংলা ল্যাঙ্গুয়েজের যুগে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভস। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে, তাই না? অ্যাডজেক্টিভকে কি কোশ্চেন করলে পাওয়া যায়? নাউনকে কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কি কোশ্চেন করলে পাওয়া যায়? হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ। এই তিনটা কোশ্চেন করলে আমরা যা পাই তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে বেশ কয়েকটা ভাবে ডিফাইন করা যায়, যেমন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এইভাবে ডিফাইন করা যায়। তারপরে হচ্ছে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তারপরে আছে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দিসের একটা উদাহরণ দিয়েছিলাম, দিস বুক ইজ মাইন, এখানে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট দিস ইজ মাই বুক, এখানে দিস হচ্ছে প্রোনাউন। এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম। তারপর আছে কি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের অবস্থান সবসময় কি হয়? নাউনের আগে হয়। আবার অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের অবজেক্ট আকারেও বসতে পারে। হি ইজ ভেরি অনেস্ট, তাহলে শেষে বসছে অনেস্ট। স্যার যদি ভেরি স্লোলি একসাথে বসে, এটা কি নোটে, এটা কি নোটে অ্যাডভার্ব নাকি শুধু স্লোলি অ্যাডভার্ব? ভেরিয়াস না স্লোলিকে মডিফাই করে, দুটোই অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে। তুমি ভেরি স্লোলি মডিফাই করো, কিন্তু অ্যাডভার্বই তো না, অন্য কোনো কিছু। আমি যদি বলি ভেরি স্লোলি, তাহলে সেখানেও ভেরি অ্যাডভার্ব। আমি যদি বলি ভেরি হ্যাপি, এখানেও ভেরি অ্যাডভার্ব। পার্থক্য হচ্ছে কি, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। একটা জায়গায় অ্যাডভার্বকে মডিফাই করেছে, আর একটা জায়গায় অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? নাউন প্রোনাউন বাদে বাকি সবাইকেই মডিফাই করে। নাউন প্রোনাউন বাদে বাকি সবাইকেই অ্যাডভার্ব মডিফাই করে। অ্যাডভার্ব সাধারণত আমরা কয় ধরনের পাই? 3 ধরনের পাই, মেইনলি 4 ধরনের পাই। হ্যাঁ, টাইম, প্লেস, ম্যানার এবং ফ্রিকোয়েন্সি, তাই না? আবার অ্যাডভার্ব অফ ডিগ্রিটাকে আমরা আলাদাভাবে করেছি, মানে এটা কি পরিমাণ বোঝায়, মানে ইন্টেন্সিফাই করে আর কি। যাচ্ছে কিন্তু কত
দ্রুত যাচ্ছে কত স্লো যাচ্ছে এই বিষয়গুলোকে ডিগ্রি ডিফাইন করে। তারপরে পড়েছিলাম কি কনজাংশন, প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন কি কাজ করে? একটা ব্রিজের মাঝখানে বসে সংযুক্ত ব্রিজকে একটা ব্রিজের মাঝখানে বসে না, ও নিজেই ব্রিজের কাজ করে। নাউন এবং ভার্বের মধ্যে ব্রিজিং করে, ঠিক আছে? প্রিপোজিশন দুই ধরনের হতে পারে, প্রিপোজিশন ওয়ার্ড হতে পারে, প্রিপোজিশন ফ্রেজ হতে পারে। আবার প্রিপোজিশন ফ্রেজগুলো আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেজ, আর একটা হচ্ছে গিয়ে ফ্রেজাল ভার্ব। মনে আছে? ওই কর্নারে দেখা আলোচনা করছিলাম, এই যে বোর্ডের কর্নারে। তারপরে কি? তারপরে হচ্ছে কনজাংশন। কনজাংশন বলেছিলাম তিন ধরনের হয়, সাবঅর্ডিনেট, কোরিলেটিভ এবং কোঅর্ডিনেটিং। এই তিনটা কনজাংশনের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, আর কোরিলেটিভ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। তারপরে পড়েছিলাম সেন্টেন্স। সেন্টেন্স মূলত হচ্ছে গিয়ে দুইভাবে এটাকে ডিফাইন করা যায়, একটা হচ্ছে এক্সপ্রেশনাল আর একটা হচ্ছে স্ট্রাকচারাল। এক্সপ্রেশনাল সেন্টেন্স ছিল হচ্ছে 5 প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, অপারেটিভ। এগুলো কি সেন্টেন্স? এক্সপ্রেশনাল সেন্টেন্স। আর স্ট্রাকচারাল সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এর মধ্যে ইনডিফিনিট বা ন্যারেটিভ যে সেন্টেন্স আছে সেটা দিয়েই মূলত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তৈরি হয়। তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে তৈরি হয়? একটা সিম্পল সেন্টেন্স, একটা ফ্রেজ, একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একের অধিক ফ্রেজ। ফ্রেজগুলো দেখতে কেমন হয় এটা লিখে দিয়েছি। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয়? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দেওয়া হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে গিয়ে মূলত কোঅর্ডিনেটিং আর ঠিক আছে। ফ্রেজ কি জিনিস? ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব ছাড়া যে অংশ সেটাকে ফ্রেজ বলে। তবে ফাইনাইট ভার্ব যুক্ত অংশকেও ফ্রেজ বলতে পারি, সেটা হচ্ছে কি অনলি ভার্ব ফ্রেজ বলা হয়ে থাকে। মানে অর্থাৎ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব মিলে যেটা হয়। অর্থাৎ সাবজেক্ট ভার্ব না থাকলে সেটা ভার্ব, মানে দুইটার একটা গ্যাপ থাকলে সেটা ফ্রেজ। সাবজেক্ট থাকলে সমস্যা নেই, ফাইনাইট ভার্ব থাকতে হবে। আচ্ছা, সাবজেক্ট যদি না এই ফ্রেজেরও কি মানে সাবজেক্ট থাকলে ভার্ব থাকলে কি এটা কখনো ফ্রেজ হওয়ার সুযোগ আছে? না, এটা সেন্টেন্স হয়ে যাবে। একটা হলে ফ্রেজ, দুইটা হলে তো কখনো ফ্রেজ হবে না। হবে না। ফ্রেজও আবার এই পার্সোপেসিসের মতো এটাকে ভাগ করা যায়: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। কেন এগুলো আলোচনা করি নি? তুমি না থাকলে এই দোষ তো আমার না। যে ফ্রেজ নাউনকে রিপ্লেস করে সে নাউন ফ্রেজ, যে অ্যাডজেক্টিভকে রিপ্লেস করে সে অ্যাডজেক্টিভ, যে ফ্রেজ ভার্বকে বা অ্যাডভার্বকে করে সে হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে পড়ছি ক্লজ। ক্লজ কয় প্রকার? প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। ইনডিফিনিট, ডিফিনিট, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। কি বললাম? মূলত ডিপেন্ডেন্ট হচ্ছে সাবঅর্ডিনেট আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কোরিলেটিভ এবং কোরিলেটিভ। কারণ ডিপেন্ডেন্ট করে এবং নিজে সম্পূর্ণ বাক্য রূপ দিতে পারে, প্রিন্সিপাল বাক্য প্রকাশ করতে পারে। আচ্ছা, এবার আসে সাবঅর্ডিনেট ক্লজ কয় প্রকার? সাবঅর্ডিনেট ক্লজ মূলত দুই ধরনের হয়ে থাকে। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার স্যার। একটা হাতুড়ি আই না মাথার মধ্যে একটা বাড়ি মারবো ধরে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্লজ। এটা পড়াইছি তো বেশি দিন হয় নাই, 3-4 ক্লাস আগেই তো পড়ালাম।
এখন যদি নাউন আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বগুলো যদি ধরি এখনই তো মাথাটা গরম হয়ে যাবে। এটা যদি কালকে পর্যন্ত এটা দিয়ে উদাহরণ দিলাম যে প্যারেন্থেসিস করার ক্ষেত্রে কিভাবে ওই যে অ্যাডজেক্টিভ ক্লজটা ওয়ার্ডের পরপরই বসে গেল। স্যার নাউনটা বলছিলেন আর অ্যাডজেক্টিভটা ওকে, টাইপস অফ সেন্টেন্স তো আগেই আলোচনা হয়েছে। তারপরে কমাস, পাংচুয়েশন মার্ক, ক্যাপিটালাইজেশন। আচ্ছা, কমাস, এই যে পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন এগুলো কিন্তু আমরা আর পড়াবো না, মানে এটা আইএস সহ পড়া হয়ে গেছে। ওটা কিভাবে বসে এটা তো আমরা যখন সেন্টেন্স যদি তোমরা ভুল করো পরবর্তীতে এই দায়ভার সম্পূর্ণ তোমাদের। কিন্তু এই যে ভার্ব টেন্স আবার আসবে, এটা তো রেডি কিন্তু এই পাংচুয়েশন মার্কটা এগুলো এখানে কিছু কিছু জিনিস যেমন কি আবার আসবে, সেন্টেন্সের অংশ আবার আসবে, ফ্রেজ আবার আসবে, ক্লজ আবার আসবে আলোচনায়, কিন্তু পার্টস অফ স্পিচ আর আসবে না। তার মানে এটা তোমাকে এই লেভেলেই শেষ করতে হবে ভালো করে। এই লেভেল ক্রস করবা মানে এটা গ্যাপ থেকে গেলে তোমার জন্য পরের লেভেলগুলো কঠিন হয়ে যাবে। আসো হচ্ছে গিয়ে এই যে কমা, পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটালাইজেশন, এই তিনটা চ্যাপ্টার ভালো করে এই লেভেল থেকে পড়ে যাও, প্র্যাকটিস করে যাও। পরের লেভেলে যা যেন লিখতে গিয়ে তোমার যেন এগুলো ভুল না বেরোয়। পরের লেভেলটা তো আমি নিব না, যদি আমি নিতাম তাহলে একবারে আলোচনার কিছু নাই তো। স্যার কম না কিন্তু এটা যদি যাবো এটা তাহলে সামনে কারণ যেহেতু পাবো না স্যার, ক্লাসও শেষ পর্যায়ে। আলোচনা আমি তখন করতে পারবো, আমার পড়ানোর কাজ আমি পড়াই দিচ্ছি। এখন তোমরা নিজেরা করে এসে যদি কোনো প্রবলেম ফেস করো সেটা আমি আলোচনা করতে পারবো। তুমি পড়ো না, এই আলোচনা তো আমি কীভাবে করবো, কারণ তুমি কোথায় সমস্যা ফেস করতে সেটা তো আমি জানি না। স্যার করেছিলেন এত ইন্টারেস্ট দিয়ে আমরা দেখিনি। এখন দেখো আমি তো আর চলে যাচ্ছি না, তোমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে, এরপর আমি সপ্তাহে 3 দিন কন্টিনিউ করতেছি এই অফিসে। তখন যদি বলো যে না স্যার এটার কিছু সমস্যা আছে, এটা নিয়ে একটা ক্লাস দেন, ওই ক্লাসের ফাঁকে একটা ক্লাস দিয়ে দিব, সমস্যা কি? আমার কথা কি বুঝতে পেরেছো? কনজাংশন নিয়ে ক্লাস যা কারণে করা হয়েছে, এখন তোমার প্রবলেম নিয়ে ক্লাস দিতে পারি, কনজাংশন নিয়ে আলাদা করে ক্লাস দেওয়ার সুযোগ নেই। কারণ আমার পক্ষে তো তোমার বাসায় যায় পড়ায় দিয়ে আসা সম্ভব না আসলে। দেখো আর কোথাও কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলেও প্রবলেম নাই, নিজেরা পড়ো। প্রবলেম থাকলে আমি 2-1টা রিকভারি ক্লাস তোমাদের পরের লেভেলে নিয়ে দিব না। স্যার এটা তো রিমান্ড করতে পারি যে আমরা বলি না স্যার আমাদের একটা ক্লাস সেটা তো অবশ্যই এটা রিজাল্ট করে রাখবে। হ্যাঁ, তোমরা পড়ে যদি তোমরা প্রবলেম বের করো, কিন্তু তোমরা যদি বলো স্যার কনজাংশনের উপরে একটা নতুন ক্লাস দিয়ে দেন, এটা পারবো না, তো পড়াই ফেলছি, কী ক্লাস দিব? স্যার সেন্টেন্সের উপরে স্যার একটা ক্লাস নিলে স্যার ভালো হতো। সেন্টেন্স তুমি করছো ওই চ্যাপ্টারগুলো করছো সব? সমস্যা বলো। সব করছে স্যার, সেন্টেন্সের সময় আমি ছিলাম। এখন এক ক্লাসে তুমি ছিল না, এক ক্লাসে ও ছিল না, আর ক্লাসে এই ছিল না, এখন আবার ওই 3টা ক্লাসকে আমি দিব নাকি? এখন তো বলতে গেলে তুমি স্যার কিন্তু আবার বলবো আমি আবার ওই 3টা ক্লাস নিব? আচ্ছা স্যার, শুরু থেকে ছিলেন এগুলো হচ্ছে যে পরীক্ষার বিষয়। আগামীকালে কি আমাদের এক্সাম হবে? তোমরা দিলে হবে, জি স্যার কালকে না, প্রশ্ন তৈরি করতে পারেন। নিয়ে নেন স্যার। তৈরি করে ফেলবো, প্রশ্ন তৈরি করার কোনো বিষয় না। স্যার নিয়ে মানে নেন। স্যার প্রশ্ন কি এমন ধরনের হইতে পারে যে আগে যে পরীক্ষা দিয়েছেন ওই টাইপেরই। বা সিরিজ হবে। এখন পূর্বের চ্যাপ্টার থেকেও কিছু থাকবে, আর বেশিরভাগই পরে যেগুলো করাইছি তারপর থেকে। ডিফারেন্ট 12 থেকে শুরু করে 24 পর্যন্ত ক্লাসের যা আছে এগুলোর উপরে বেশি থাকবে, পূর্বের ক্লাস থেকে একটু কম থাকবে। স্যার সেন্টেন্স তো কিছুই একে পরে বারবার পড়া হয়েছে। প্রেস ক্লোজ এই শুধু এখানে। এই যে 13 থেকে স্যার 13 থেকে প্রেস থেকে 13 থেকে প্রেস সেন্টেন্সটা সিন আর সিন কিছু থাকবে কিনা, মানে এই যে স্যার আগের বার যেমন প্যাসেজ ছিল যা পারছে তাই তো থাকবে। ফিনান্সিং থাকবে আগের বার যেমন ছিল, শুধু এইটাই অ্যাড হবে তার সাথে। আর এই 2টা বইয়ের তোমরা প্র্যাকটিসগুলো করছো কিনা এটা দেখবো, খাতায় করলে খাতা দেখবো না, কালকে না, তো সেশন নেক্সট লেভেলের আগে। স্যার যখন সবকিছু একবার জমা দিই এটা এটার সাথে কত মার্ক অ্যাড হবে? এই দুটোর সাথে পাস করলে হয়েছে। এগুলো তো মানে কত মার্ক অ্যাড হবে? প্রত্যেকটা 100 করে, এটাও 100, এই বই 100, এই বই 100, 33 200। প্রশ্ন 100। যা তুমি করছো যে এটাই দেখাবো আমাকে, আর কিছু না।
স্যার কত পাস 33 প্রশ্নে 100। কত পাস স্যার 33 এই বইতে হচ্ছে 90 এ পাস। ইউতে 90 তে পাস বই সব বাদ দাও তুমি মেইন এক্সাম দাও বই তো তুমি এই বইয়ে যে প্র্যাকটিসগুলো আছে জাস্ট এই প্র্যাকটিসগুলো দেখবো করছো কিনা। ওরও কি রেডিংটা সর্বোচ্চ 20টা না 20টা করে আর রিডিং স্যার 100তে 90। স্যার আমাদের 19টা বন্ধ করাইছেন আপনি বলছেন 19 পর্যন্ত হলে চলবে না আমি বলছি 20 পর্যন্তই করবা, আমি 19 পর্যন্ত হয়ে করবে এটা বই না। 20 করে বই করছি 19 এই যে মেস 20 মানে একটা pass করে। স্ক্যানিং হলো তো এই 20 দে 20 টা পাস করে পড়ে আমি মেসি পর্যন্ত ইয়ে করেছিলাম আর হচ্ছে ওই যে ওই ইয়েটা জমা দিবা অ্যাসাইনমেন্টটা স্যার সবগুলোর উপরে আছে সবগুলোর উপরে, কিন্তু ওই যে ভার্বে অনলি 300 দিলেই হবে, বা আমার যে বই যা আছে তা দিলেই হবে। প্রেজেন্টেশনের বই যেগুলো আছে পেছনে প্রেজেন্টেশনের বইগুলো স্যার লেখা আছে প্রফেসর লাগা শেষ। ওগুলো দিলেই হবে আপাতত। কিন্তু স্যার সমস্যা হয় একটা হচ্ছে লাস্টের 3টা না এরকম মানে স্যার প্যারা লাগে স্যার। অনেকগুলো স্যার পড়ে থেকে এত পয়সা বুঝতে পারে অনেক অনেক সময় আসে অনেক সময় পাওয়া যায় না। মানে এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। মানে একটা বার যদি অনেক সময় ব্যয় করতে হয়। যেটা পাই না স্যার সেটা যেমন স্যার সাপোর্টের একটা মিল পাইছি সাপোর্টিভ বা সাপোর্টিভ যেটা পাইছি এরকম স্যার, পাইলাম কিন্তু অন্যটা পাই না তারপর স্যার যেমন শন লাস্টে ওইটা ডিকশনারিতে গেলে যদি না পাও লিখবা না, না পেলে লিখবা। পাই, ওইটা লিখি হ্যাঁ, এখন কি করবা বলো? বিদেশে যায় কি এই টাই পরে অফিসে $1,00,000 জব করবা, নাকি থালা বাসন মাজবা? এটার উপরে নির্ভর করবে তুমি কি পরিমাণ পড়ালেখা করতেছো, মানে কি পরিমাণ পড়ালেখা করতেছো তার উপরে নির্ভর করবে তুমি ওখানে যা কি কাজ করবা। যদি এই জায়গায় মনের অবস্থা জিজ্ঞাসা করে কেউ কেউ একটা যদি বিদেশে যাইতে পারি কোনো রকম কাজ করার কিছু আমার ভালো লেগেছে স্যার, এটা জিজ্ঞাসা করেন তাইলে সবার তোমার ইচ্ছে তো পড়া আছে। লাগবে না তাইলে আজ করতে পারছো কেন? এখন ডলার কারণে চিন্তাই করেন না টার্গেট আজ করা দরকার কি? বিদেশে ESL কোর্স আছে 5 লাখ টাকা, টোটাল ফির সাথে এটা এক্সট্রা দিয়ে তুমি চলে যাবে, সমস্যা কি? এখন যাবো স্যার। কালকে একটা আইএলটিএস সেন্টার পাইলাম, এদের ব্যাচ ভর্তি ছাত্র, এক ব্যাচে 30 জন না 40 জন করে, না 20 জন 30 জন করে, ফি নেয় হচ্ছে 3 লাখ টাকা, কোন অফিসে স্যার 3 মাসের কোর্স, পার পারসন 3 লাখ স্যার কোথায় এটা? নাম দরকার কি? আছে কোনো একটা জায়গায়, কিন্তু তারা মেনলি আইএলটিএস সেন্টার না, তারা আইএলটিএস সেন্টারটাকে আলাদা করে এটা চালায় আর কি। তারা মেনলি হচ্ছে কি ভিসা প্রসেস সেন্টার। তাদের কাছে সবাই যখন যায় করতে তখন আইএলটিএস যাতে লাগবে, কিন্তু ওই যে পয়সাওয়ালা কিন্তু ইয়া নাই আর কি, ও- কোয়ালিটি ছাত্রের মেধাই নাই স্কোর তো আরো পরে, তো তখন 3 মাসের একটা ওর সাথে চুক্তি করে যে ওকে ওই যে 5.5 বা 6 পর্যন্ত নিয়ে যাবে, ওই রিকোয়ারমেন্ট এরকমই থাকে। হ্যাঁ। হায়ার শুনি নাই কিন্তু এমন সেটা কেমনে নেয় সম্ভব এটা হচ্ছে তোমার, আরে কি পাস বলতো, ও বিদেশ পড়ালেখা করতে যাবে, ও কি আন্ডার মেট্রিক হলে পারবে নাকি? মনে হয় কিউরিয়াসিটি আছে। সম্ভব ও তো পারেই না কিউরিসিটি হলে বললো আমাকে, আমি ভর্তি করাই দিব না। তোমার 3 লাখ টাকা ভর্তি করাইলে আমার হয়তো 20-50 হাজার টাকা দিতেও পারে ওরা। 3 লাখ টাকার ভিতরে হচ্ছে কি প্রতিদিন হচ্ছে কি ওই 10 ঘন্টা করে পড়ায়, ঠিক আছে, আর হচ্ছে তোমার ব্যাচেই পড়ায়, আর হইলো গিয়ে 4 বার আইএলটিএস পরীক্ষার ফি রেখা দেয় ওই 3 লাখ টাকার ভিতরে, মানে ওকে দিয়ে 4 বার পরীক্ষা দেওয়া, এক্সপেকটেশন না আসলে আবার দিতে পারে। আবার দিতে পারবে, ওই টাকাই আগে অগ্রিম রেখা দেয়। আর তোমাদেরকে যদি বলে যে 4 বার পরীক্ষা দাও তুমি তো দিবা না। 1,20,000 টাকা দিয়ে চলে যেতে তারপরে আসে 1 লাখ। 3-25 4-25 100 1 লাখ, আর ধরো ওই ওর পিছনে খরচ যাচ্ছে আর 50,000, তাও তো 1.5 লাখ টাকা লাভ 1.5 লাখ টাকা পার স্টুডেন্ট, পুরো ব্যাচ না। কোনো অবস্থা তুমি তো 35,000 টাকা দিছো, দিবা 3 লাখ টাকা, তাহলে এরকম একটা প্রিমিয়াম সার্ভিস চালু করি। এর থেকে আরেকটা সুযোগ কমাই দেওয়া যায় না? সুযোগ কমাই দিয়া? মিরপুরে একটা আছে স্যার, যাতে তো পরিমাণে হিপনোটাইজ করে বলা অনেক স্যার, প্রতিটা ব্যাচে 70 জন 75 জন করে স্টুডেন্ট টাকা অ্যাডভান্স সব নিয়ে নেয়, এর প্রতিদিন হোস্টেলের টাকা অ্যাডভান্স নেয়, তারপর তুমি যাও যাও ইংলিশ থেরাপি কথা দিছে না ইংলিশ থেরাপি না, আর এত কথা তুমি বেশি বলছো না। আইএস না, ইংলিশ থেরাপি তো আইএস করায় না। ইংলিশের নাম ইংলিশ নাম কি শুধু বেসিক। বেসিক স্পোকেন স্পোকেন ইংলিশ থেরাপি শুধু স্পোকেন। আর স্যার ওদের যে স্যার গ্রামারটা ক্লাস করে ওদের কিন্তু স্যার কিছু করে না, ওদের একটা বই দেয় ইংলিশ ফাইটার নামে একটা বই দেয়, শুধু ভোকাবুলারি আছে পড়ায়, আর মানে কখন কিভাবে কথা বলতে এই পর্যন্ত। ইংলিশ ফাইটার, না না মানে বইয়ের নাম স্যার ফাইটার ও রাহাতের কথা বলতেছো? যে রাহাত ইংলিশ ফাইটার রাইট আচ্ছা, ইংলিশ ফাইটার বই জিতেল বাস
15 হয়েছে স্যার। তারপরে এখানে ওটা তো ওরা তো আইএস না, স্যার কোর্স না, না, সেও আছে, ইংলিশ খারাপ হয়ে আছে। 22,000 ওরা তো আইএস না। স্যার এবছর খুলছেন? তাহলে এটা পরে উইংস খুলতে পারে, কিন্তু ওরা মেনলি আইএস না। স্যার, এটা হচ্ছে স্যার স্যার, স্পোকেন এটা জানেন মানে ওনারা যা একটা কাজ করে ঠিক আছে, যে ওনারা জানে বাংলাদেশে শুধু স্পোকিং এর দরকার আছে, আর কিছু দরকার নাই, ইংলিশে কথা বলতে পারলে সেই স্পোকেনের জন্য আমার কাছে 22,000 টাকা চাইছি, স্পোকেন কোর্সে 22,000 টাকা। থাকা খাওয়া সহ। না, শুধু কোর্স ফি। কোর্স ফি আমার কাছে আর 30,000 টাকা দেওয়া সব টাকা 50,000 টাকা। টাকা খাওয়া সব। কিন্তু পরে বাইরে আসছে না, দেখে আসছে হোস্টেল, ভালো লাগলো। ও। ইংরেজি শিখবে, হোস্টেল ভালো লাগা দিয়ে কি করবে? এরপরে আপনাদের কাজে করে স্যার এই যে হোস্টেল বলছি রাত বেলা কাঁপে স্যার আপনাদের কাজে করে স্যার ভালো লাগে আছে না আমরা এখন উত্তরে করতে হবে স্যার, আমি আসলে উত্তরে একটা কল করি না, আমি কাজে করে সবকিছু কনফার্ম করে ফেলছি, উত্তর পর্যন্ত আসছে, এরপরে মানে সব ঠিক আছে শুরু করছি। মানে বাড়িতে থাকবো গ্রামে, এরপরে আবার যাবো গ্রাম সাইডে, এই জন্য স্যার এখানে আসা। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে? সেন্টেন্স সারাদিন